দর্শক, বন্দর এবং চুক্তি এ নিয়ে বেশ আলোচনা চলছে। সে বিষয়ে কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক খায়রুল আলম সুজন। আপনাকে স্বাগত জানাচ্ছি। চট্টগ্রাম বন্দরকে নিয়ে বা চট্টগ্রাম বন্দরের পাশাপাশি অন্যান্য বন্দরগুলোকে নিয়ে কিন্তু চুক্তির অস্বচ্ছতা, বিভিন্ন ধরনের অভিযোগের পাহাড় কিন্তু বেশ বড় হচ্ছে। আপনারা যখন এই জিনিসটাকে সামনে এসে দেখেছেন, কি দেখতে পেয়েছেন? আসলে বিষয়টা কি এতটাই ঘোলাটে হয়ে গিয়েছে যে বন্দর এখন অচল অবস্থার দিকে চলে যাচ্ছে? অ্যাকচুয়ালি আমাদের যারা এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের মনের মধ্যে একটি সংশয় কাজ করছে যে চুক্তিগুলোর মধ্যে কি কি জিনিসগুলো রয়ে গেছে। এই চুক্তিগুলো আসলে আমাদের দেশের পক্ষে যাচ্ছে কিংবা আমাদের স্বার্থ কতখানি সংরক্ষণ হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে সবাই শঙ্কিত। তো আমার ধারণা এই যে চুক্তির যে বিষয়গুলো ছিল সেই চুক্তির অধিকাংশ বিষয়গুলো যদি যদি আমাদের যারা বন্দর ব্যবহারকারী আছে তাদের সামনে তুলে ধরা হতো, তাহলে কিন্তু এই সমস্যাগুলো সমাধান হয়ে যেত। এতটা আন্দোলন বা এতটা ইয়ে হতো না। কারণ যেহেতু একটা ধোঁয়াশা কাজ করছে, সেই ধোঁয়াশার কারণে যে চুক্তির মধ্যে কি আছে, আমাদের বাংলাদেশের যে স্বার্থ সংরক্ষণ হচ্ছে কিনা, বন্দরে যারা চাকরি করছেন কিংবা বন্দরের সাথে যারা সংযুক্ত আছেন, যারা বন্দর ব্যবহারকারী আছেন, তাদের যেই এখানে এটা কেন্দ্রিক যে জীবিকা, সেই জীবিকাগুলো তারা আপনার সঠিকভাবে পালন করতে পারবেন কিনা, এই যে যারা বাইরে আসছেন তাদের। তো আমরা এই বিষয়গুলো যদি আমরা প্রতিবারই বলেছিলাম যে আর বিশেষ করে যে বিষয়গুলো আরেকটু সবার মধ্যে একটা বিভিন্ন চাপা ক্ষোভ কাজ করছে যে এই ধরনের চুক্তিগুলোর সাথে আমাদের যারা বন্দর ব্যবহারকারী আছেন তাদের সাথে কিন্তু কোনো ধরনের আলোচনা ছাড়াই কিন্তু বা ওই ধরনের তাদেরকে তেমন কোনো প্রাধান্য না দিয়ে কিন্তু চুক্তিগুলো করা হচ্ছে। যে চুক্তিগুলোর মধ্যে স্বচ্ছতার বিষয়টা নিয়ে কিন্তু সবাই চিন্তা করছে, যেহেতু বিষয়টা কি জানতে পারছে না। যেমন ধরেন, একটি বিষয় আমি একটু উল্লেখ করে ধরছি যে এপি মুলারের সাথে একটা যে চুক্তিটা হয়েছে, সেই চুক্তিতে বলা হয়েছে এখানে 500 থেকে 700 লোক বাংলাদেশ চাকরির একটা সুযোগ তৈরি হবে। কিন্তু এই যে 500 থেকে 700 লোক যে চাকরি করবে, সেই চাকরিগুলো কারা করবে? সেটা তারা কি বাংলাদেশের পক্ষ থেকে কত পার্সেন্ট রাখা হবে, নাকি বিদেশ থেকে আনা হবে? এবং যদি বিদেশ থেকে আনা হয় কত পার্সেন্ট বিদেশি হবে, কত পার্সেন্ট বাংলাদেশি হবে? এবং চুক্তিগুলোর মধ্যে আমাদের যে এখানে যাদেরকে এখান থেকে তুলে দেওয়া হয়েছে, যারা এখানে বসত বাড়ি যাদের ছিল, ভিটা বাড়ি যাদের ছিল, তাদেরকে কিভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে, নানান ধরনের কিছু বিষয়গুলো রয়ে গেছে। এখানে অনেকেরই বিভিন্ন ধরনের স্বার্থগুলো রয়ে গেছে। সেই স্বার্থগুলো কিন্তু যদি একটু স্পষ্টকরণ করা হতো, তাহলে কিন্তু আমার মনে হয় এই যে জটিলতাগুলা এড়ানোর একটা সুযোগ ছিল। কিন্তু জটিলতাগুলো যতটুকু বোঝা যাচ্ছে, ব্যক্তি স্বার্থ এবং দলীয় স্বার্থ কিংবা রাজনৈতিক স্বার্থ স্বার্থ ছাড়া কিন্তু কোনো শব্দে উচ্চারিত হচ্ছে না। চুক্তির শর্ত লুকানো হচ্ছে, স্বার্থে আঘাত আসছে কটা ব্যক্তির উপরে, কটা প্রতিষ্ঠানের উপরে। কিন্তু বন্দর পরিচালনা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা, বন্দরের সক্ষমতা বাড়ানো, বন্দরের আরও তাড়াতাড়ি যাতে কন্টেইনার বের হয়ে চলে আসতে পারে, রেলওয়ের যে ইঞ্জিন সংকটের জন্য বন্দরের মধ্যে এখনও যে কন্টেইনার পড়ে থাকে কিংবা আসতে দেরি হয়, এগুলো সামনে কেন আসছে না? বা এগুলো সমাধানের জন্য তারা যারা নিচ্ছে তারা কোনো দায়িত্ব নিচ্ছে কিনা? আপনারা এইসব বিষয়ে কেন সরব হচ্ছেন না? তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। না, এই বিষয়গুলো নিয়ে এই যে স্বার্থের যে কথাটা বললেন, অ্যাকচুয়ালি দ্বন্দ্বটা তো স্বার্থে। আমার বাংলাদেশে ইনভেস্ট যারা করবেন, আমার দেশের স্বার্থ কতখানি সংরক্ষিত হচ্ছে, আমার দেশ কতখানি প্রফিট হচ্ছে, কিভাবে তারা তাদের স্বার্থ সংরক্ষিত হবে, এই বিষয়টা নিয়ে কিন্তু সবাই সোচ্চার হচ্ছে। যে যারাই আন্দোলন করছে, আন্দোলনের বিষয়বস্তুগুলো কিন্তু দেখবেন ঘুরে ফিরে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো। যেমন এখানে চুক্তির যে অনেকগুলো বিষয় থাকে, হয়তো অনেকগুলো বিষয় হয়তো ডিসক্লোজ বা অনেক ওপেন আলোচনা করা যায় না, কিন্তু কিছু বিষয় যেমন আলোচনা ব্যাপারে আমার মনে হয় তেমন কোনো বাধ্যবাধকতা নেই। যেমন আপনি ধরেন আমাদের পার্শ্ববর্তী দেশে 220টির মতো বিভিন্ন ধরনের এই ধরনের চুক্তি হয়েছে। সেই চুক্তির কিন্তু মধ্যে প্রায় 22টা চুক্তি কিন্তু বন্দর বিষয়ক চুক্তি। সেই চুক্তিগুলো কিন্তু ওপেন ছিল। তো এখন ব্যাপার হচ্ছে, ব্যবসা বাণিজ্য করতে গেলে সবারই কিন্তু একটা আপনার গোপনীয়তা থাকে। যেমন আপনি গোপনীয়তার বিষয়গুলোতে কেমন থাকতে পারে? আমি একজন ব্যবসায়ী হিসেবে চিন্তা করব যে যেহেতু আমি ইনভেস্ট করছি, আমি ইনভেস্টের মধ্যে আমি কি কি ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করব সেইটা হয়তো গোপন থাকতে পারে। আমি কতটুকু দক্ষ ম্যান পাওয়ার আনবো, আমার যে প্রতিযোগী যে বন্দরগুলো থাকবে তাদের সাথে আমার প্রতিযোগিতার মানটা আমি কতখানি বৃদ্ধি করতে পারবো, আমার আরো যে সকল বিষয় আধুনিক বন্দর তৈরি করতে, বিশ্বমানের বন্দর তৈরি করতে কি কি ইনস্ট্রুমেন্ট গুলো লাগবে, কোন কোন এক্সপার্টিসকে আমরা এখানে হায়ার করবো কিংবা তাদের সহযোগিতা নিব, এইভাবে ডেভেলপ করব, এই বিষয়গুলো হয়তো আপনি গোপন রাখতে পারেন। যেহেতু একটা প্রতিযোগিতা থাকবে, আরেকজন প্রতিযোগী আমার সাথে কিন্তু সে লিপ্ত আছে, সে কারণে আমার এই ব্যবসায়িক গোপনটা আমি হয়তো গোপন রাখতে পারি। কিন্তু চুক্তির যে বিষয়টা আছে, সেই চুক্তির বিষয়গুলোতে অনেকগুলো জায়গায় কিন্তু আপনার
ওপেন হওয়ার জায়গা আপনার রয়ে গেছে, এবং সেই জায়গাগুলো যদি একটু ওপেন থাকতো তাহলে কিন্তু আমাদের যে এখন যে আন্দোলনগুলো, এই আন্দোলনগুলো কিন্তু অনেকটাই আপনার এই এতটা মানে এত পর্যায়ে এত মানে শক্ত পর্যায়ে হয়তো আন্দোলনটা যেত না। কারণ চুক্তিটা জানার পরেই সবার কাছে হয়তো যদি কোনো ভুল ধারণা থাকতো কিংবা আলোচনার মাধ্যমে যদি এই সমস্যাগুলো সমাধান হতো, তাহলে কিন্তু আমাদের যারা এই যে আন্দোলন করছেন তাদের যে মনের মধ্যে যে সংশয়, সেই সংশয়টা কিন্তু কেটে যেত। বন্দর পরিচালনার যে বিষয়টুকু বলা হচ্ছে, বিদেশিদের হাতে পরিচালনার যে দায়িত্ব সেটি হচ্ছে বন্দরের এফিসিয়েন্সি বা সক্ষমতা বাড়ানোর বিষয়। গত 15-20 বা যখন থেকে বন্দর সমস্যাগুলো চলছে বা বন্দরের সমস্যাগুলো শেষ হয়ে আসতেছে বা চলছিল, তখন এফিসিয়েন্সি বা সক্ষমতা বাড়ানোর বিষয়ে আমাদের দেশের যারা এখন আন্দোলন করছেন তাদের স্বার্থগুলো আসলে তখন কোথায় ছিল? তারা কি তখন সেই এফিসিয়েন্সি বাড়ানোর জন্য যে ধরনের আন্দোলন করার কথা, প্রশিক্ষণের কথা, দক্ষ শ্রমিক আনার কথা বলা হচ্ছিল, তখন সেগুলি কেন আসেনি? এখন কেন বিদেশিদের হাতে চুক্তি এবং প্রশ্ন আসাতে ওই শব্দগুলো কেন সামনে চলে আসছে? আসলে ব্যাপারটা হয়েছে একটু, ওই যে বললাম যে একটা ধোঁয়াশা কাজ করছে, যে আগে যে বিষয়গুলো ছিল সেটার চুক্তিটা অনেক সময় নিয়ে আস্তে 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 কিন্তু এটা ডেভেলপ হচ্ছিল। কিন্তু এপি মুলারের যে চুক্তিটা হয়েছে, আমরা পত্রিকার মাধ্যমে যেটা দেখলাম যে খুব দ্রুত চুক্তিটা হয়েছে। এই দ্রুত চুক্তির কারণে কিছু ধোঁয়াশা, কিছু আপনার গোপনীয়তার কারণে, আবার চুক্তির কিছু শর্ত না জানার কারণে নানামুখী মানুষের মধ্যে নানা ধরনের আপনার সংশয় বা বিভিন্ন ধরনের চিন্তাগুলো কাজ করছে। আমরা কিন্তু কখনোই বিদেশি বিনিয়োগের বিপক্ষে না। আমরা চাই বাংলাদেশে বিদেশি বিনিয়োগ, বিশেষ করে বন্দরে অত্যন্ত প্রয়োজন। এই যে বিদেশি বিনিয়োগকারী যারা আসবেন তাদের জন্য, তারা যদি বিশ্বমানের বন্দর এখানে উপহার দিতে পারেন এবং সব কমপ্লায়েন্স গুলো মেনে আমাদের যে সকল বিশ্বের যে সকল বন্দরগুলোর সাথে যদি আমরা এটা প্রতিযোগিতায় লিপ্ত হতে চাই, তাহলে আমাদের আধুনিক বন্দর এবং আধুনিক যন্ত্রপাতি এবং আধুনিক যে সকল বিশ্বমানের জাহাজের গড়নের সাথে তাল মিলিয়ে আমাদের বন্দর অত্যন্ত প্রয়োজন। সেই প্রয়োজনগুলো আমরা মিটাবার জন্য যেই বিদেশি বিনিয়োগ আমাদের এবং বিদেশি যারা আমাদের এখানে বিনিয়োগ করতে চাচ্ছে বন্দরের সাথে, সেগুলো আমাদের জন্য কিন্তু অত্যন্ত প্রয়োজন। এই ব্যাপারে কিন্তু আমার ধারণা যে কারো কোনো সংশয় নাই। সংশয়ের যে জায়গাটা, সেই যে চুক্তিগুলো যেগুলো হচ্ছে, চুক্তিতে বিনিময় হার, মানে আমরা বাংলাদেশ কতটুকু পাবো, আমাদের বাংলাদেশের স্বার্থ কতখানি রক্ষা করা হবে, এই বিষয়টা নিয়ে হয়তো অনেকের মাঝে অনেক ধরনের ধোঁয়াশা কাজ করছে। আমার মনে হয় বিদেশি বিনিয়োগ বাংলাদেশে বিনিয়োগ যারা করছেন তারা কিন্তু বিশ্বমানের আপনার বিনিয়োগ তারা করছেন, এবং তারা কিন্তু আরো পৃথিবীতে অনেক দেশে কিন্তু তারা কিন্তু বন্দর নির্মাণ এবং পরিচালনার কিন্তু তাদের অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা যদি বাংলাদেশেও তারা যদি ইমপ্লিমেন্ট করে, তা সেই ক্ষেত্রে আমরা আমাদের যে আগামী 50 বছরের চ্যালেঞ্জ মোকাবেলাতে আমাদের যে নতুন বন্দর দরকার, সেই বন্দরে কিন্তু এটা সহযোগী হিসাবে কাজ করবে। কিন্তু কথা হলো যে এই সহযোগিতার কাজ করতে গেলে যদি আপনি আমাদের যারা বন্দর ব্যবহারকারী আছে, আমি পূর্বেই কথাটা বলেছিলাম, তারা যদি এই আমাদের যারা বন্দর ব্যবহারকারীদেরকে নিয়ে যদি বিভিন্ন পর্যায়ে আলোচনা করে যদি এটা একটা ঈশ্বর পর্যায়ে নিয়ে আসতো, একটা শুভ পর্যায়ে নিয়ে আসতে পারতো, কিংবা এটার একটা আলোচনার একটা যে যেই জিনিসগুলোর মধ্যে সবার একটা সংশয় আছে সেগুলোকে দূর করা যেত, তাহলে কিন্তু এই আন্দোলনটা হতো না। যেমন আমি কিছুক্ষণ আগে যে কথাটা বলেছিলাম, খায়রুল আলম সুজন, সময় সংক্ষিপ্ততার কারণে আমরা এখানে শেষ করছি। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। যে বিষয়টুকু আপনি সামনে নিয়ে এসেছেন, আশা করছি সেই বিষয়গুলো ধোঁয়াশা কাটিয়ে চট্টগ্রাম বন্দর এবং বাংলাদেশের বাণিজ্য আরো অনেক দূরে এগিয়ে যাবে। দর্শক, আমাদের সাথে চট্টগ্রাম বন্দর এবং বন্দরের সার্বিক কার্যক্রম এবং বিষয়গুলো নিয়ে যুক্ত হয়েছিলেন বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক খায়রুল আলম সুজন।